ওহ, আপনি কখন আসলেন এখানে? সাদেক হয়তো ভাবেনি প্রেমা এতটা ভয় পাবে, তাই নিজেকে একটু অস্বস্তি বোধ করল। এখানে কি অসুবিধা হচ্ছে আপনার? হুম। আসলে কেন যেন লাগছে ওইখানটাই। প্রেমা জায়গা থেকে উঠে গিয়ে লাইট চালানোর জন্য হাত বাড়াতেই সাদেক বলে উঠল। লাইটের প্রয়োজন নেই। তোমার অসুবিধা হলে আমি ওইখানে চলে যাচ্ছি। আরে, আমার কেন অসুবিধা হবে? আমি দেখতে চাচ্ছিলাম এখানে কি কারণে অসুবিধা হচ্ছে। ও, আসলে তেমন কিছু না, তুমি এখানে আসো বলছি। প্রেমা নিজ জায়গায় আসলে সাদেক বলল। আসলে কেমন যেন লাগছিল হঠাৎ করে, তাই এখানে এসেছি। ও আচ্ছা। ঘুমিয়ে পড়ো তাহলে, টেনশন নিও না। প্রেমা সম্মতি জানিয়ে শুয়ে পড়ে হাতের উপরে মাথা রেখে। সাদেক প্রেমার চোখ বন্ধ হওয়ার অপেক্ষায় আছে। চোখ বুঝলে দীর্ঘশ্বাস ফেলল সাদেক। আসলে সাদেক প্রেমার কাছাকাছি থেকে নিজেকে কমফোর্টেবল করাতে চায়। বাড়িতে মায়ের গুঞ্জন শুনতে শুনতে কান খসে পড়ছে প্রায়। তাই ইচ্ছে করে কিছুদিন ধরে প্রেমাকে নিয়ে ভাবা শুরু করেছে। গোছাতে চায় নর্মালি একটা জীবন। পারবে তো প্রেমার মন জয় করে সুন্দর একটা জীবন দিতে, অতীত ভুলিয়ে নিজের উষ্ণ আলিঙ্গন দিতে। এসব ভাবতে ভাবতে সাদিক কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। রহিমা বেগমকে টেক কেয়ার জানিয়ে সামনে দিয়ে প্রথমে আয়েশের রুমে গেলেও রহিমা বেগম ভেতরে ঢুকতেই আয়েশের চোখ ফাঁকি দিয়ে সামিরা নিজের রুমে চলে যায়। অবশ্য আয়েশ ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি এত। যেদিন নিজে থেকে থাকতে চাইবে সেদিন থেকে স্বামীর জায়গায় বসাবে, নয়তো না। রাতের বেলা দরজায় খটখট আওয়াজ শুনে আফরানের ঘুম ভেঙে যায়। বিরক্ত তা নিয়ে উঠে বসে ফোনের স্ক্রিনের টাইম দেখল 2:18। এই সময় কি আসবে আশ্চর্য! নিশ্চিত আরো এসেছে। তাছাড়া কি আসবে? এই মেয়েদের যে এখনো ঘুমায়নি। শরীর কতটা দুর্বল এই মেয়ে জানে? কতটা রক্ত বের হয়েছিল হাত থেকে। ওই মেয়ের খবর আছে? মাথায় কি কখনো বুদ্ধি হবে না নাকি? খুলবো না দরজা, এভাবেই থাকুক, এইটা ওর প্রাপ্তি। কথাটা ভাবতেই আফরান আবার নিজের জায়গায় শুয়ে পড়ল। তাছাড়া এই মেয়ের সাথে কিসের কথা বলবে আফরান? শাস্তি পাওয়া উচিত। 3 বছর যেভাবে থেকেছে এভাবে 3 বছর রাখবো। কাছে থেকেও কাছে আসতে দিব না একদম। এটাই ভেবে নিয়েছে আফরান, কিন্তু বারবার দরজায় খটখট আওয়াজ শুনে রাগে ফুঁসতে থাকে। কোনো রকম রাগ নিয়ন্ত্রণ করে পাশ ফিরে শুয়ে পড়ল। যতক্ষণ ইচ্ছে দাঁড়িয়ে থাকুক, আমার কি। প্রায় ঘন্টার কাছাকাছি হবে একটু পরপর দরজার আওয়াজ করছে। আফরানও নিজের কথার নড়চড় করবে না ভেবে নিয়েছে, কিন্তু ঘুমোতে তো পারছে না। শেষ পর্যন্ত না পারতেই এক প্রকার বাধ্য হয়ে রাগে দাঁত কটমট করতে করতে দরজার কাছে গেল। তখন এত অপমান করে কথা বলেছে, এই মেয়ের মাথায় ঢোকেনি, আবার এসেছে। থাক, তাতে আমার কি। দুটো চর বসালে ঠিক হয়ে যাবে। কথাটা ভেবে টেবিল হেসে দরজাটা খুলে দিয়ে ধমকিয়ে কিছু বলতে যায়, কিন্তু চোখ আটকায় অন্য জায়গায়। মুখের কথা সব গুলিয়ে যায়। বিস্মিত চোখে তাকায়। মুহূর্তে নেশাতুর হয়ে যায় আফরানের চাহনি। সামনে দাঁড়িয়ে আছে আরও। পরনে কালো কালারের পাতলা মিহি শাড়ি। শাড়ির নিচের কালো ব্লাউজটা অবধি দৃশ্যমান। হলুদ সুন্দর ফর্সা পেট চোখে পড়ার মতো। সাদা পাথরের বেরি নাভি বরাবর বাঁধা। ঠোঁটে ডিপ রেড লিপস্টিক। চোখের পাপড়িগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে আজ। গাঢ় কালো চোখের মণিটা যেন উজ্জ্বলতার ছোঁয়া পেয়েছে। ছোট বিন্দুটা ঝিলিক খাচ্ছে লাইটের আলোতে। চুলগুলো কানের বাঁ সাইডে গুছিয়ে ছাড়িয়ে রেখেছে। কানে ছোট ছোট ঝুমকা। আরিয়া এক মুহূর্ত দেরি না করে চট করে ভেতরে এসে দরজাটা লাগিয়ে দেয়। আফরান যেন নিজ কল্পনায় অজানা কোনো পরীর উজ্জ্বল চেহারাখানা দেখছে। পরীর কথাটা ভাবতেই আফরান নিজেকে শোধালো। ইটস নট অ্যাঞ্জেল, শি ইজ মাই আরু, মাই লাইফ, মাই ওয়াইফ। সো অ্যাঞ্জেল থেকেও হাজার গুণ সুন্দরী, মায়াবী। গট ইট? নিজেকেই নিজে বোঝালো আফরান। আফরানের ভাবনার মাঝেই দরজা লাগানো হালকা আওয়াজে ধ্যান ভাঙে। হুম হুম, এত সহজে মেয়ের সাথে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। নিজেকে আগের মতো স্ট্রংলি দাঁড় করিয়ে চেহারা আগের মতো মলিন করে বলল। লজ্জা থাকার কথা মেয়ে হিসেবে কেন এসছি সেখানে? বলেছিলাম না আমার রুমে আসার মতো সাহস দেখাবি না। মার করেছে হয়েছে বলছে। 10 সেকেন্ড সময় দিলাম, রুম ছাড়। আফরান কথাটা বলেই আরুর সামনে থেকে ধীর পায়ে হেঁটে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনের দিকে যেতে নেয়। আরিয়া সেই সুযোগটা আফরানকে না দিয়ে আফরানের সামনে গিয়ে আচমকাই ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। আফরান হতবিহ্বল হয়। কয়েক সেকেন্ডের মাথায় নিজের অবস্থান বুঝে আরিয়ার বাহু ধরে শক্ত হাতে সরিয়ে দিয়ে চাপা গলায় বলল। সাহস কি করে হয় তোর?
আফরান চৌধুরীর সাথে অসভ্যতামি করা? পেট পেট দেখিয়ে কবে থেকে চলাফেরা শুরু করে দিয়েছিস? সত্যি করে বল, বাড়িতে কোনো ছেলে মানুষ আছে? আর এত রাতে পর পুরুষের রুমে আসতে রোজ যেতে পারলো না? তার উপর জঘন্য ব্যবহার করেছিস, আর সহ্য হচ্ছিল না নিজেকে কন্ট্রোল করার? আফরানের প্রতিটা কথা আরিয়ার শরীর কাটার মতো বিদ্ধ হলো। এত জঘন্য শব্দ কিভাবে উনি করতে পারলেন? কিন্তু এভাবে থেমে গেলে চলবে কি করে? উনি রাগ করবেন, এটা তো স্বাভাবিক, তাই না? তবে কেন কথাগুলো আমার বুকে তীরের মতো বিদ্ধ হচ্ছে? এত কষ্ট করে 4 ঘন্টা ধরে সেজেছি, ভেবেছিলাম রাগটা একটু কমে যাবে। আর ওকে এভাবে দেখে মিস্টার মাফিয়া রাগ করে থাকতে পারবে নাকি? মোটেও পারবে না। তবে কেন আমার ধারণা ভুল প্রমাণিত করলেন উনি? ছলো ছলো চোখে আফরানের দিকে তাকিয়ে রইল। কি হলো বল। আর শোন, আগের কথা মাথায় থেকে ফেলে দে, বুঝলে? যেদিন বাড়ি থেকে চলে গিয়েছিলি সেদিন থেকে রুচি থেকে উঠে গিয়েছিস। সো নেক্সট টাইম যেন এসব করতে না দেখে। আর এসব ড্রেস কোত্থেকে নিয়েছিস? কিছু না পড়লে তো ভালো হতো। কথাটা বলে আফরান আরিয়ার উন্মুক্ত পেটে হাত বাড়িয়ে নাভি বরাবর বেড়িটা এক টানে ছিঁড়ে ফেলে। আরিয়া ব্যথায় শব্দ করে বলল, ও কি করছেনটা কি? না দেখার হলে না দেখবেন, এমন ছিঁড়ে ফেলার কি আছে? আওয়াজ নিচে একদম। নোংরা মানুষদের আমার রুমে আসা নিষেধ। তা এখনো বলিস নি কেন আবার? রাস্তা একদম ক্লিয়ার, চলে যা, ট্রাস্ট মি। আর খুঁজবো না, ফাইনাল। শক্ত গলায় দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে আফরান আরিয়ার সামনে থেকে গিয়ে বিছানার পাশ থেকে শার্টটা নিয়ে দ্রুত পায়ে বারান্দায় চলে গেল। আরিয়া দাঁড়িয়ে 2 ফোঁটা চোখের জল ফেলে নিজেই মুছে নিয়ে বলল, যত যাই বলুন না কেন, আপনার রাগ কতক্ষণ থাকে সেটাও আমি দেখে নিব। কথাটা ভেবে আরিয়াও আফরানের পিছে বারান্দায় গেল। আফরান চেয়ারে বসে সিগারেটটা মাত্র হাতে নিল জ্বালানোর জন্য। প্রচণ্ড রাগ হলে আফরান সিগারেট হাতে নেয়। আরিয়া এসে আফরানের হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিয়ে বলল, বলেছি না এটা আমার পছন্দ না, বোঝেন না কথা? আশ্চর্য তো, আপনিও দেখছি কম বোঝেন সবকিছু। আফরান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাত মুষ্টিবদ্ধ করে বলল, হাউ ডেয়ার ইউ! লিমিটের মধ্যে থাক আরো, নয়তো আমাকে আগের রূপে ফিরাস না। আরিয়া আফরানের আরও কাছে আসতে আসতে বলল। আচ্ছা তাই, তাহলে আমাকে তো। কথাটা শেষ না করে চুপ হয়ে যায় নিজেই। একদম কাছে এসে আফরানের শার্টের উপরের বোতামটা লাগাতে লাগাতে বলল। সত্যি কি চেঞ্জ হয়ে গিয়েছেন নাকি কথাটা শেষ করার আগেই আরিয়াকে কাছ থেকে সরিয়ে দিয়ে ঠাস করে গালে চড় বসিয়ে দিল। বলেছিলাম না একদম কাছে আসবে না? তোর কাছাকাছি থাকার জন্য তো অনেক মানুষ আছে, তাই না? যাদের কাছে হেল্প চাইতে পারিস থাকার জন্য। এখনই সেখানে যেতে পারিস। ভালোভাবে বলছে, সামনে থেকে চলে যা। আমার সামনে যেন আর না দেখি কখনো। একই ভুল দ্বিতীয়বার হলে এবার মেয়েটা একদম চাপা দিয়ে দিব। আরিয়া এখনো গাল ধরে আছে, না চাইতো চোখের জল ফেলছে। এখনো দাঁড়িয়ে আছিস? তোর সাহস দেখে অবাক হচ্ছে আমি। বলে তার ছেলের হাসি এসে আরিয়াকে পেছনে ফেলে চেয়ার ঘুরিয়ে বসে। আরিয়া নিজেকে সংযত করে আর কথা না বাড়িয়ে হাঁটা ধরে সামনের দিকে। যাওয়ার সময় আয়ুষ আর সাদেককে ওই উন্মুক্ত শরীরটা দেখিয়ে যাস, ঠিক আছে? আফরানের কথাটা একদম গা জ্বালা শুরু করে, ভীষণভাবে ইগোতে প্রভাব ফেলে। আবারও উল্টো ঘুরে দ্রুত পায়ে ফিরে এসে একটু কুঁজো হয়ে আফরানের কলার 2 হাতে চেপে ধরে উপর নিচ দাঁত চেপে বলতে লাগলো, আপনার ব্যবহার কেন দিন দিন চেঞ্জ হবে, তাই না? কি করে এইসব ধরনের কথা বলতে পারেন আপনি? আমি মানছি আমার ভুল হয়েছে, আমি আপনাকে ভুল বুঝে চলে গিয়েছি, কিন্তু আপনিও তো আমায় কখনো বলেননি আমাদের বিয়ে হয়েছে, আপনিও তো আমায় স্পষ্টভাবে কিছু বলেননি। আফরান বিদ্রুপ হেসে বলল, তোকে? আমার বিয়ে? কে তোকে বললো যে আমি তোকে বিয়ে করেছি? ফালতু কথা কোত্থেকে শুনেছিস? আপনার কাজ শুধু আমায় কনফিউজড করা, তাই না? শুনুন, আপনার পার্সোনাল ড্রয়ারে এক লকটা চেঞ্জ করতে ভুলে গিয়েছেন, বুঝলেন? ওখানে আমি কাগজপত্রগুলো দেখেছি, আমাদের বিয়ের পেপারগুলো ওখানেই আছে। বিয়েতে কাবিননামা হিসেবে আপনার সম্পূর্ণ সম্পত্তির সঙ্গে আপনার জীবনটাও দিয়ে দিয়েছেন, স্পষ্টভাবে লেখা আছে ওখানে। আমি দেখেছি সবটা, কিন্তু আমার থেকে বিষয়টা এড়িয়ে কেন যাচ্ছেন বলবেন প্লিজ? আফরান একটু অবাক হলো, এই মেয়ে তো একটু নয় অনেকটাই কথা বলছে আজকাল। আমার পার্সোনাল জিনিসও দেখতে গিয়েছিল? সাহস দেখছি তোর বেড়ে চলেছে। পার্সোনাল জিনিসে তবে আমার নাম দেওয়া কেন থাকবে? এতই ঘৃণা আমার প্রতি, তবে কেন এখনো ড্রয়ারের লকটা আরো দিয়ে সেট করা? আফরান এবার একটু শক্ত গলায় বলল, বেশি বলে ফেলছিস কিন্তু। আমি ভুলে গিয়েছি, তাই করা হয়নি।
আপনি কোনো কিছু ভুলে যাওয়ার ব্যক্তি নন, সেটা আমার খুব ভালো করে জানা যে মিস্টার আফরান চৌধুরী। আরিয়ার মুখে নিজের নামটা এমনভাবে নিতে দেখে কলিজাটা বিষাদ হয়ে গেল সঙ্গে সঙ্গে। মাথার তেজগুলো মনে হয় নাড়া দিয়ে উঠল। কলারে ধরে রাখা আরিয়ার হাতটা ধরে হ্যাঁচকা টানে আরিয়াকে নিজের উপর বসিয়ে শক্ত হাতে ধরে। আরিয়ার পিঠ আফরানের চিবুক ঠেকায়। আবারও শুরু করে দিলেন, ছাড়ুন বলছি, লাগছে আমার। আফরান কিছু না বলে আরও চেপে ধরে। আরিয়ার মনে হচ্ছে এই বুঝি তার হাত, বাহু, পিঠ, পেটের হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু আসল কথা তো ইচ্ছে করেই আরিয়া চেয়েছে আফরান রাগ করুক, একটু শাস্তি দিক। নিশ্চয়ই উনি মেরে ফেলবে না তার আরুকে। শাস্তি দিয়ে রাগটা একটু কমিয়ে নিক। কিন্তু এখন তো মনে হচ্ছে এই বজ্জাত লোকটা সত্যি চেপে ধরে মেরে ফেলবে ওরে। ছাড়ুন না, শরীরে যা আছে সব ভেঙে যাচ্ছে তো। মরে গেলে আপনি কি নিয়ে থাকবেন বলুন? কথাটা যেন আফরানের কাছে আরও শতগুণ বিষাদময় লাগলো। তাই এবার আরিয়ার দুবাহু ধরে ক্রস করে ধরে আরিয়ার বাঁ গালে নিজের গাল লাগিয়ে কানের কাছে আস্তে গলায় চাপা স্বরে বলল, বলছিলাম না কাছে আসবে না? অনেক জ্বালিয়েছিস। সে প্রথম থেকে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিস। যদি পারতাম ঠিক আমার মতো করে তোকেও পোড়াতাম। ভালোভাবে বলছি, চলে যা, আর জ্বালা দিস না। বুঝতে পারছিস কি বলেছে? আরিয়া শরীরে ব্যথা পেলেও আপাতত তার চোখে জল আনার কোনো ইচ্ছে নেই। সেও দেখতে চায় কতক্ষণ পারে উনি এমন শাস্তি দিতেন। ছাড়ুন বলছি, ব্যথা লাগছে, আমার লাগছে। লাগুক, তাতে আমার কি? শরীর তোর, আর তুই তো। এটুকু বলতেই আরিয়া আফরানের কথা কেড়ে নিয়ে হঠাৎ বলে ফেলল, তাতে কি হয়েছে? কিন্তু বুকে ব্যথা তো আপনার হয়, তাই না? আরিয়ার এমন কথায় আফরান একটু চুপসে যায়, কিন্তু পর মুহূর্তে আবারও বলে ওঠে। মুখের উপর কথা বলছিস দেখছে। আরিয়া কিছু বলল না। আফরান এবার আরিয়ার হাত দুটো ছেড়ে দিয়ে আওয়াজ করে বলল। গেট আউট। আরিয়া না উঠিয়ে কোলেই বসে রইল। বিরক্ত হয়ে আফরান আরিয়ার হাত ধরেই উঠিয়ে টানতে টানতে নিয়ে যায়, রুম থেকে বের করে দিয়ে বলল, একদম আসবে না দ্বিতীয়বার। বলে দরজা আটকিয়ে দেয়। বারান্দায় এসে সিগারেটটা জ্বালিয়ে মুখে তোলে। হাত পা কাঁপছে রাগের কারণে। অধিক মাত্রায় রাগের কারণে পেটের সেলাইটাতেও ব্যথা অনুভব হচ্ছে। অবশ্য রাগের কারণটা আজ ভিন্ন। একটু শাস্তি দিতে গিয়ে হয়তো বেশি বলে ফেলেছে মেয়েটাকে। কিন্তু এতটা তো রাগ করতে চায়নি সে, একটু শাস্তি দিতে চেয়েছে শুধু। কেন জানি না তখন রাগটা পুরো শরীরে হঠাৎ করেই চেপে বসেছিল। যখন মনে হলো আরও এই অবস্থায় এতক্ষণ তার রুমের সামনে দাঁড়িয়েছিল, যদি তখনই খুলে দিত নিশ্চয়ই বাহিরে থাকতে হতো না আরুকে। বাড়িতে ছেলেরাও আছে, কারো দৃষ্টিতে পড়েনি তো আবার। কথাটা যখন থেকে মাথায় এসেছে তখন থেকে রাগটা একটু বেশি হয়েছে নিজের ভেতরে। তাই নিজের উপর ক্ষোভে সিগারেট হাতে নেয়। না তো আফরান সাধারণত সিগারেট খায় না অতিমাত্রায় রাগটা না আসলে। সকাল 9টা কি 9:30 বাজে। প্রেমা সামিরা সে কখন থেকে দরজা ধাক্কিয়ে যাচ্ছে, কিন্তু আরিয়ার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এত ডাকাডাকির পরেও আরিয়াকে বের হতে না দেখে দুজনেই ভয় পেয়ে যায়। আবার কিছু হয়নি তো? আমি কাউকে গিয়ে বিষয়টা জানাই, তুই এখানেই থাক। টেনশন নিয়ে লাভ নেই, আর একটু দেখি তারপর না হয়। প্রেমার কথার মাঝেই আরিয়া দরজা খুলে দিল। হাতের তোয়ালেটা দিয়ে চুল মুছতে মুছতে বলল, কিছু হয়েছে? এভাবে রাখছিলে কেন? সামিরা প্রেমা আশ্চর্য হয়ে তাকায়। এই মেয়ে এতক্ষণ ধরে গোসলে ছিল, আর আমরা এতক্ষণ ধরে কি না কি ভেবে নিয়েছি। এভাবে তাকিয়ে আছিস কেন? সামিরা কপালে হাত রেখে বিরক্ত নিয়ে বলল, তুই এতক্ষণ গোসলে ছিলি? কেন, কিছু হয়েছে? এ তোর কি সর্বক্ষণ সবাইকে প্যারা দিতে ভালো লাগে? আরিয়া চুল মোছা থামিয়ে বলল, আমি আবার কি করলাম? এই মেয়ে, আর বলে লাভ নেই। আচ্ছা শোন, যেটা বলতে আসছিলাম, ভার্সিটিতে তো যাবি, সে তো যাবই, কিন্তু স্টুডেন্টদের কথা ভাবছিস তাই তো? একদম চিন্তা করিস না, আমরা আছি, প্রবলেম নেই। সুন্দরীকে দেখে ছেলেরা একটু পেছনে থাকবেই, তাই বলে কি পড়ালেখা করতেও যাওয়া যাবে না নাকি? হ্যাঁ সেটাই তো, কিন্তু কথা হলো মিস শ্রাবণীকে টিচার্সরা চেনে, তাহলে সাধারণভাবে কিভাবে? মার চিনিস? একটা দিব সব ভুলে যাবি একদম। তুই মারপিটও শিখে গিয়েছিস নাকি? তোরা থামবি প্লিজ? ওকে ওকে, এখন নিচে আসো। কেন? এত প্রশ্ন কেন করিস? আড্ডা দিব আর কি করব। আমার ভালো লাগছে না।
একদম উল্টাপাল্টা কিছু বলবি না। এত বছর আলাদা থেকেও এখনো ভালো লাগছে না। শোন, এবার সাথে ভাব নিলেও আমার সাথে ভাব নিতে আসিস না। তোরা সে আগের মতোই ঠিক আছে, আসছি আমি, তোরা যা। রহিমা বেগম একটু আগে বাড়ির সবগুলো ছেলে মেয়েদের জোরপূর্বক ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছেন। এতক্ষণ কিভাবে না খেয়ে আছে সবাই, এটাই ওনার মাথায় ঢোকে না। সকালে উঠে রান্না করেছেন, অথচ ডাকতে ডাকতে এই পর্যন্ত হলো। আড্ডা দেওয়ার মাঝেই সবাইকে ছোটদের মতো শাসন করে কড়া গলায় বললেন টেবিলে গিয়ে বসতে। অথচ এখানে প্রত্যেকটা মানুষ বিবাহিত। তবে মায়েদের চোখে বোধহয় সমবয়সী সন্তানেরা ছোটই থেকে যায়। তাই তো সবার সাথে এতটা সময় না পার করলেও মায়ের মতো করে ওভাবে কথা বললেন। আসলে বাড়িতে কোনো মহিলা না থাকলে যে বাড়িটা উল্টো চলে, এটা এতক্ষণে তিনি বুঝে গিয়েছেন। অথচ জাফর সাহেব বছরের পর বছর এমন করে সামনে রাখার চেষ্টা করেছে। হয়তো পুরুষ হয়েছে বিধায় আগলে রাখতে পারেনি একত্রে। টেবিলে সুন্দর একটা সময় উপভোগ করেছে জাফর সাহেব। চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। কি সুন্দর একটা জয়েন্ট ফ্যামিলির মতো হয়েছে বিষয়টা। বউরা স্বামীদের পাশে বসেছে। আজ রহিমা বেগম সামিরাও সবার সাথেই বসে গিয়েছে জাফর সাহেবের কথায়। তবে এখনও দুটো চেয়ার খালি পড়ে আছে। আরিয়ার পরের দুটো চেয়ার। আরিয়া জাফর সাহেবের পাশেই বসেছে অভ্যাস মতো। আসলে মা বাবার চেয়েও মনে হয় জাফর সাহেবের প্রতি ভেতর থেকে আলাদাই অনুভূতি হয়ে গেছে এতদিনে। কেনই বা হবে না? মেয়ে থাকলেও বোধহয় তাকে প্রাধান্য দিত মেয়ের ওপরে। কোনো দিক দিয়ে পিছিয়ে রেখেছে কি? যা যা লাগবে না চাইতেই তিনি দিয়েছেন। কতটা স্নেহ করেছেন। প্রতি সপ্তাহে না চাইতেই টাকা দিয়েছে। প্রতি মাসে জামা পেয়েছেন কয়েক সেট। সব কিছু বলতে গেলে সেই সবে নাকি। তাই এসব কথা বাদই দিলাম না হয়। সব কিছুর উপরে জাফর সাহেবের ভালোবাসাটাই প্রাধান্যতা লাভ করেছে আরিয়ার জন্য। এসব কথা খাবার মাঝেই আরিয়া ভাবছে, আর ঠোঁটের কোণায় মৃদু হাসি জপে। সামিরা আয়েশের পাশে, প্রেমা সাদিকের পাশে বসেছে। সবাই ব্রেকফাস্টে মনোযোগ, চুপচাপ খাচ্ছে। মাঝেই জাফর সাহেব বলে ওঠেন, খলিল, তুমি তো জানো আরিয়া মামুনি ও আফরানের ব্যাপারটা, তবুও আমি একবার জিজ্ঞেস করেই নেই তোমাকে, ভাবলাম। সবাই জাফর সাহেবের দিকে দৃষ্টি ফেলে আসলে কি বলতে চাচ্ছে শুনতে চাচ্ছে সবাই। হ্যাঁ বলো ভাইজান। আফরানকে নিয়ে জানি তোমাদের মনে অনেক বাজে ধারণা, কিন্তু বিশ্বাস। এইটুকু বলতেই খলিল বললেন, কি বলছেন ভাই সাহেব? হ্যাঁ মানছি আফরান একটু অন্যরকম, কিন্তু আমাদের নিয়ে যা কিছু করেছে এগুলোও কিন্তু মিথ্যে নয়। আমাদের ধারণা অনেক আগেই পাল্টে গেছে ভাইজান। তাহলে তো কোনো কথাই নেই। আমি যতটুকু বুঝেছি আফরান আরিয়া মামুনিকে পছন্দ করে তাই বিয়েটা করেছিল। নয়তো এত বছর বলে বলেও যে ছেলেটাকে বাড়িতে আনতে পারলাম না, তার হঠাৎ চেঞ্জ হওয়া, রোজ বাড়িতে আসা, আবার হঠাৎ করে বিয়ে করা, এগুলো কিন্তু মিছে মিছে নয়। যার কারণে ভিতরে পাথর লেগেছে সামান্য। আমার মনে হয় তার মধ্যেই আমার ছেলেটার পরিবর্তন হবে নিশ্চয়। আরু মা তার জন্য কতটাই ইম্পর্টেন্ট তোমরা জেনে গিয়েছো এতদিনে। খলিল সাহেবের খাবার আটকায় গলায়। পানিটা নিয়ে ঢকঢক করে গিলে একটু স্বাভাবিক হয়ে বলল, আসলে ভাইজান হ্যাঁ মানছি আমার মেয়ের জন্য আফরানের অবদান অনেক, কিন্তু আফরানের থেকেও মতামতটা স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত। এর পেছনে অন্য কারণও থাকতে পারে, তাই না? কারণ বুঝেছি, তবে তোমাদের মনে সন্দেহ থাকাটাই স্বাভাবিক মনে করি, কারণ আফরানের মতো একজন কঠোর মানুষের কখনো কারো ভালো করতে পারে না। এটা যে কেউ মনে করবে কোনো মেয়ের জন্য তো চেঞ্জ হওয়ার মানেই নেই, তবুও আমার মন বলছে। কথার মাঝেই আরিয়া কাশতে লাগলো। প্রেমা সাদিক সামিরা আয়ুষ সবাই একটু আশ্চর্য হয়ে তাকিয়ে রইল এদের কথার দিকে। আয়ুষ পাশ থেকে পানির গ্লাসটা আরুকে দিতে গিয়েও থেমে, কারণ সিঁড়িতে আফরান ক্রুদ্ধ চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। এ বুঝি এসে টেবিলটাও উল্টিয়ে দেবে, ভাঙচুর শুরু করবে। তারপর আর কি হতে পারে আয়ুষের ধারণা নেই। আফরানকে এভাবে দেখে আয়ুষ একটু ভীত হয়ে পানিটা আস্তে করে জায়গায় রেখে দিয়ে সামিরাকে বলল আরুকে পানি দিতে। সামিরা পানিটা আরিয়ার সামনে এগিয়ে দিয়ে আস্তে করে বলল। কথাটা শেষ করার আগেই আফরানকে দেখল জাফরের ঠিক ডান পাশ কেটে আস্তে পায়ে হেঁটে আসছে। সামিরার গলা আটকে যায়।
মনে হচ্ছে দমটা আটকে যাবে। এখনই কিছু হতে চলেছে। নিশ্চিত ভাইয়া সবটা শুনেছে। আরিয়া এখনও আফরানকে দেখেনি, কারণ আফরান ঠিক আরোর পিছেই মনে হচ্ছে পাশের চেয়ারটাই বসবে। সামিরাকে এভাবে বড় বড় চোখে তাকিয়ে থাকতে দেখে আরিয়া বলল, কি হলো তোর? এভাবে কেন তাকিয়ে আছিস? মনে হয় ভূত দেখেছিস। কথাটা শেষ করতেই আফরান আরিয়ার পাশের চেয়ারটা টেনে বসল। পাশে তাকাতেই আরিয়ার বুকটা কেঁপে উঠল। এই ছিল সামিরার এমন রিয়াকশনের কারণ। নিজেকে যথেষ্ট ভীত হওয়া থেকে সংযত রাখলো আরিয়া, কিন্তু তবুও যেন হাত দুটো নিজে নিজে কাঁপছে। আরিয়া জাফর সাহেবের দিকে একবার তাকালো। জাফর সাহেব এতক্ষণ দেখছিলেন আসলে কি করে আফরান। এখন মনে হচ্ছে হয়তো সবার সাথে ব্রেকফাস্টে বসেছে। কখন আসলে? আফরান জাফরের কথার উত্তর না দিয়ে বলল, কিসের কথা বলছিল তখন? দেখো আফরান, ডিরেক্ট আনসার চাই। দেখো বাবা, আসলে তোমার ফাস্ট। এইভাবে কথা বলছো কেন? কথা সম্পূর্ণ করে দাও, তারপর তুমি বলো। কথা সম্পূর্ণ করতে দাও, তারপর তুমি বলো। সময় নেই। জাফরের একটু কঠোর গলা। তাহলে বসতে বলছে কে? কাজ আছে তাই। এখন বলো, কি বলছিলে? দেখো আফরান, সবসময় নিজের মুডে থাকলে কখনো কিন্তু চেঞ্জ হবে না। একটু স্বাভাবিক হও। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, ডিরেক্ট বলো, কি বলছিলে? এমনভাবে বলছিস কেন? আসলে তোর আর আরুর বিয়ে নিয়েই কথা বলছিল। বিয়ে তো করে নিয়েছিস, কিন্তু একটু নিয়মকানুন তো আছে, তাই না? হয়তো বাবা সুন্দরভাবে বিয়েটা হবার কথা বলছে। আফরান বাঁকা হেসে চেয়ারে বসে বলল, বিয়ে? কার সাথে বললি? এই মেয়েটার সাথে? কে করেছে? আমি? তোদেরকে দেখে আমার এক একটা জোকার লিস্টে ফেলতে ইচ্ছে হচ্ছে। দেখ আফরান, সব বিষয় নিয়ে হেয়ালি করা ঠিক না। এটা কোনো করার বিষয় না। আফরান এবার বাম হাতটা টেবিলের উপর রেখে তার আঙুল দিয়ে হালকা শব্দে টেবিলে আওয়াজ করতে লাগলো। তোমার তামাশা বন্ধ করবে? আফরান হাত থামিয়ে বলল, আরো কিছু বলছিলে শুনলাম। আমি এই মেয়েটার জন্য চেঞ্জ হব। এসব কি বাবা আমায় বলবে? আমায় দেখে কি কোনো মেয়ের আশিক অ্যাসিস্ট্যান্ট মনে হয় যে যেভাবে যেতে বলবে যাব? আর এই মেয়েটার সাথে কেন? আর এই মেয়েটার সাথে তোমরা কেন আমায় জড়াচ্ছ? ওয়াই? এসব বলতে লজ্জা করে না তোমার? তোমার সাথে ওর বিয়ে হয়েছে, এটা মিথ্যে? ইয়েস। আমি কেন এটাকে বিয়ে করব? কোন দিক দিয়ে পারফেক্ট মনে হয় আমার সাথে? বাড়ি থেকে পালিয়ে গিয়ে কিলারদের সাথে চলাফেরা করেছে, হাজারটা ছেলের সাথে ঘুরে বেরিয়েছে, এমন একটা আমার বউ। কিভাবে ভাবলে? সত্যি বলছো তো? অবভিয়াসলি। কোনো সন্দেহ আছে? স্পষ্টভাবে বলে দিলাম, আর যেন ফালতু কথা আমার শুনতে না হয়। ওকে, তুমি যেতে পারো। আফরানার এক সেকেন্ডও নষ্ট না করে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল। আরিয়ার চোখে জল নেই, তবে ব্যথার ছাপ স্পষ্ট। হয়তো কারোর সামনে কাঁদতে চাচ্ছে না। আফরান গেট অবধি যাওয়ার পর এমন একটা কথা শুনতে পারবে এটা মোটেও ভাবেনি। জাফর সাহেব আফরান উঠে যাওয়ার সাথে সাথেই বলল, আমার হাতে ভালো ছেলে আছে খলিল। মামুনি যখন ফিরেই এসেছে, আমি চাই আমার মামুনি যেন এমন সময় পার করতে না হয়। তাছাড়া দ্বিতীয়বার কোনো ডিপ্রেস হতে না হয়। তোমরা বললে আজই পাত্রপক্ষ দেখতে আসবে। আমিও তাহলে সেটাই ভালো মনে করছি ভাইজান। আফরান যেমন ভাবে বের হয়েছিল ঠিক তেমন ভাবে ভেতরে আসলো আবার। তোমার আবার কি হলো? কাজ নেই? এই তো বলেছিলে সময় নেই। আফরান সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, আফরান চৌধুরী কারো কথার আনসার দেয় না। ভাইয়া কি সত্যি বলেছে? তবে সেদিন কিসের কাগজপত্র ছিল সেগুলো? একটু একা থাকতে দিবে প্লিজ? সামিরা বুঝলো আরিয়ার মন খারাপ, তাই কথা না বাড়িয়ে রুম ছাড়ল। সামিরা যেতেই আরিয়ার এতক্ষণের জমিয়ে রাখা অশ্রু গড় গড় করে পড়তে লাগলো। আমি তো স্পষ্ট দেখলাম ওনার সঙ্গে আমার ম্যারেজ সার্টিফিকেট। তাহলে মিথ্যে কেন বললেন আপনি? এমন কেন করছেন? বিকেলবেলা আকাশ বরাবরের মতো রোদহীন আলোকিত, কিন্তু আকাশটা পরিষ্কার নয়। বাতাসে গাছপালাগুলো একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে ঝুম শব্দ হচ্ছে। এখনই বোধহয় বৃষ্টি নামবে। আরিয়া, সামিরা, প্রেমা একটু আগেই এসেছে সময়টা উপভোগ করতে, কিন্তু আরিয়ার মুড অফ দেখে তারাও আপাতত চুপচাপ শরীরে স্নিগ্ধ হাওয়ায় অনুভব নিচ্ছে। দূর থেকে কিছু পাতাও এসে পড়ছে ছাদে। আরিয়া অন্যমনস্ক হয়ে কিছু ভেবে চলেছে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। প্রেমা বলল, সামো চলে যায়, ছাদ থেকে বৃষ্টি পড়ছে। হ্যাঁ ঠিক বলছিস, এখন সময়টা বৃষ্টি ভেজা ঠিক হবে না, অসুস্থ হয়ে যাব। আরও চল,
আরিয়া ভাবনা থেকে ফিরে এসে বলল, আমি ভিজবো, তোরা যা। কি বলছিস আরো? জ্বর আসবে। ঔষধ খেয়ে নিলেই চলবে। সামিরা কিছু বলতে চায়, কিন্তু আকাশ যেন তার এমন সীমা ছাড়িয়ে প্রবল বৃষ্টি বাধা ভেঙে দিয়েছে। সশর শব্দে বৃষ্টি পড়ছে। প্রেমা 1 মিনিটও না দাঁড়িয়ে সামিরার হাত ধরে একটু দৌড়ে সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে বলল, থাকো, একটু মন ফ্রেশ করুক, ঠিক হয়ে যাবে। কিন্তু আরো তো অসুস্থ হয়ে পড়বে। সামান্যতে কিচ্ছু হবে না, তাছাড়া বৃষ্টিতে ভিজলে মনটাও ভালো থাকে। সামিরা কথা বাড়ালো না, আরিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ছেলে কি কালকেই দেখতে আসবে? সামিরা প্রেমার কথাটা প্রথমে না বলল, একটু ব্যবধান মুহূর্তেই বুঝে গেল আরিয়ার কথা যে বলছে। আমার মনে হয় চাচা ঠিক সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত সঠিক হলেও আমার মনে হচ্ছে না, এসব শুধু শুধু সময় নষ্ট করছে বাবা। কেন, তোর এমন কেন মনে হচ্ছে? আফরান ভাইয়াকে চিনিস তুই? আমি ভালো করেই চিনি, দেখে নিস। আমার মনে হচ্ছে ভাইয়া ইচ্ছে করেই সকালে এসব বলেছে, কিন্তু কেন সেটা বলতে পারবো না। আচ্ছা। সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে প্রেমা সামিরা পেছনে তাকায়। আফরানকে দেখে একবার ঢোক গেলে আফরান কিছু না বলে পাশ কেটে সামনে আসে। সামিরা প্রেমা সেখানে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারায়, দ্রুত পায়ে জায়গা ছাড়ে। নিশ্চয়ই আফরানের সামনে তারা এভাবে কলা গাছের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের ঝগড়া কিংবা প্রেম দেখবে না। আরিয়া এখনও আফরানকে দেখেনি। পরনে আজ সাদা রাউন্ড জামা, তাই ছিল ওড়না গলায় ঝোলানো, চুলগুলো ছেড়ে দেয়া। বৃষ্টিতে ভেজার কারণে জামাটা শরীরে লেপ্টে আছে। আফরান ফোনেই ফলো করে যাচ্ছে সারাদিন এই মেয়েকে। আজ অফিসে তো যাওয়াই হয়নি, তানবীরকে বলেছে সামলে নিতে সবটা। সারাদিন রুমে বসে বসে ফোনে এই মেয়েকে দেখেছে কি কি পাগলামো করতে পারে। আফরান এখানে আসতো না, বাধ্য হয়ে আসতে হয়েছে এক প্রকার। বৃষ্টিতে ভিজলে মেয়ের যে জ্বর উঠবে এই মেয়েকে জানে না, তাহলে কেন এখনো ফিরল না? দুদিনে এত সুখ পালন করছে, আর আমাকে যে 3টা বছর করিয়েছে এই মেয়ে, এটা হিসেব করেছে? তখন তো এসব কিছুই ভাবিনি। মেয়ে নিজের মতো চলেছে, যা ইচ্ছা করেছে। কখন একটু মনে করেছে? করেনি। তবে আমি কেন চেষ্টা করেও পারছি না। আফরান গম্ভীর কণ্ঠে বলল, ওখান থেকে আসবি নাকি মার খাবি? আফরানের গলা শুনে আরিয়া ভয়ে কেঁপে উঠে ঘুরে তাকায়। আরিয়া বৃষ্টির পানিতে চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। আরিয়াকে এতটা স্পষ্ট ও অবলোকন করা যাচ্ছে না দূর থেকে। আফরান একটু চেঁচিয়ে রুদ্ধ কণ্ঠ বলল, মার করেছে হচ্ছে আবার তোর? ভালো চাইলে এক্ষুনি চলে আয়। আরিয়া কিছু বলল না, তবে একটু ভয় পেল মনে হয়। কি বললাম শুনিসনি? 5 সেকেন্ডের মধ্যে ওখান থেকে আসবে, নয়তো আমাকে যদিও এখানে যেতে হয় তবে কি হবে ভাবতে পারছিস না আরো? আরিয়া তবুও কথা বলল না, শুধু চোখ দুটো একটু কিঞ্চিত ছোট করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিয়ার হেলদোল না পেয়ে আফরানের যে রাগ উঠেছে সেটা স্পষ্ট বোঝা না গেলেও কপালের ফুলে ওঠা নীলচে আকারের রগগুলোই জানান দিচ্ছে। এই মেয়ে কখনো বাধ্য হবে না, কখনো না। কথার মূল্যই দিতে জানে না এই মেয়ে। শুধু শরীর খারাপ করুক, তারপর এটাকে এমন হাল বানাবো কখনো বলবে না। ভালোভাবেই বললে তো শুনবে না এই মেয়ে। কথাগুলো ভেবে আফরান আর 1 সেকেন্ডও দাঁড়িয়ে না থেকে দ্রুত পায়ে আরিয়ার কাছে যেতে লাগলো। আরিয়া এখনও এভাবেই দাঁড়িয়ে আছে, তবে নিজের ভেতর এক আকাশ সমান অভিযোগের পাহাড় বানিয়েছে। মুখের দিকে তাকালেই উপলব্ধি করা যায়। আফরান আরিয়ার সামনে দাঁড়িয়ে ডান হাতটা খিচে ধরে চাপা স্বরে বলল, কথা বুঝিস না কি বলি? শরীরে যদি আর একটু কিছু হয় তবে শরীর যেটুকু থাকবে ওটুকু নিঃশেষ করে দিব, বুঝলি? কথাটা শেষ করে আফরান আরিয়াকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু আরিয়া জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকে শক্ত হয়ে। আফরান জিভ দিয়ে ডান গাল ঠেসে ধরে তাচ্ছিল্যের হাসি হেসে আরিয়ার দিকে তাকিয়ে বলল, সোজা কথা মাথায় ঢোকে না তাই না? 2টো থাপ্পড় গালে পড়লেই ঠিক হয়ে যাবে। কথাটা বলে আরিয়ার হাতটা ছেড়ে থাপ্পড় বসাতে চায়, কিন্তু হাত উপরে উঠতেই ভেতরটা ছ্যাদ করে ওঠে, কলিজা কেঁপে ওঠে। আরিয়ার চোখের জলের সাথে বৃষ্টি মিক্সড হয়ে যাওয়ার বিষয়টা লক্ষ্য করে। চোখ দুটো একটু লাল হয়ে আছে,
চেহারায় আক্রমণাত্মক বেপরোয়া আক্ষেপের ছাপ জমে আফরানের। কিন্তু এই দুদিন তো এভাবে কাঁদতে দেখেও এতটা মায়া হয়নি। তবে আজ হঠাৎ কেন হৃৎপিণ্ডটা জ্বলছে, মনে হচ্ছে খসে পড়ছে ভেতরের সবটা। সঙ্গে সঙ্গে হাত নামিয়ে আরিয়ার দুবাহুতে হাত রেখে উদ্গ্রীব কণ্ঠে বলতে লাগলো। হ্যাঁ, কি হয়েছে তোর? আরিয়া আফরানের চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বুঝি ঠোঁট উল্টে কেঁদে ফেলবে এখনই? যেটার তাপমাত্রা আফরানের সহ্য হবার নয় এখন, সেটা আফরান ভালোভাবেই বুঝতে পারছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে দু হাতে আরিয়াকে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আফরানের এক হাত মাথায়, অন্য হাতে পিঠ জড়িয়ে আছে আরিয়াকে। আফরানের বুক কাঁপছে। এমন কেন হচ্ছে তার জানা নেই, তবে এই মুহূর্তে অরুকে এভাবে একদম সহ্য করতে পারছে না, এইটুকুও জানে শুধু। কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? আরিয়াও সঙ্গে সঙ্গে দুহাতে আফরানের পিঠ জড়িয়ে ধরে শক্ত করে। ভেতরে সবটা কষ্ট উগলে ফেলে এবার আওয়াজ করেই ঠোঁট ভেঙে কাঁদতে লাগলো। আফরানের কোথাও একটা ভীষণ ব্যথার ছাপ অনুভব করল। এভাবে কাঁদছিস কেন? আমায় কি এভাবে বুড়ি জ্বালিয়ে একদম ছিন্ন করে ফেলতে চাচ্ছিস? আজব। আরিয়ার মুখে তবুও কথা নেই, শুধু কান্নার আওয়াজ। আফরান এবার ধমকিয়ে বলল, থামবি নাকি ছাদ থেকে ফেলে দেবো সেটা বল। আর একবার আওয়াজ পাই শুধু, এখান থেকে একদম ছুঁড়ে মারবো। চিনিস আমাকে? আরিয়ার তবুও কোনো কথা নেই মুখে, বরং এই কথা বলার পর আরও শক্ত করে আফরানের পিঠ জড়িয়ে ধরে। আফরানের এবার রাগ হচ্ছে। এই মেয়ে কেন বুঝতেছে না তাকে? তার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আজ এত মায়া হচ্ছে কেন এই ন্যাকা মেয়েটার উপর তার? আফরান এবার বুক থেকে আরিয়াকে সরিয়ে সামনে আনে। আরিয়া এখনও হেসকি তুলে কেঁদেই যাচ্ছে নিচের দিকে তাকিয়ে। আফরান এবার একটু ঝরে ধমকিয়ে বলল, চুপ, একদম চুপ। আর একটু আওয়াজ করলে কি করবো তুই? এইটুকু বলতেই ছাদের দরজার কাছ থেকে আওয়াজ আসলো, হয়তো কেউ আসছে উপরে। আফরান সেদিকে এক পলক তাকিয়ে আচমকাই আরিয়ার ডান হাতটা ধরে চট করে নিজের পেছনে নিয়ে আসলো। আরিয়া ঠিক বুঝলো না, তবে সামনে আসতে চাইলো, কিন্তু আফরান দু হাতে পেছনে আরিয়াকে শক্ত করে ধরে আছে, যার কারণে আরিয়া আসতেও পারছে না। তুই এখানে কি করছিস? আমি সত্যি দেখছি তো আফরান চৌধুরী ও আজকাল বৃষ্টি পছন্দ। আয়েশ দরজার সামনে দাঁড়িয়ে আফরানকে এমনভাবে দেখে মজা করে প্রশ্ন তুলল। আফরান শুধু কপাল কুঁচকে তাকিয়ে আছে। শরীরে কালো শার্ট ভিজে, পুরো বডি স্পষ্ট। শার্টের উপরে বোতামটা খোলা, বেশ আকর্ষণীয় লাগছে। এমনভাবে কখনো আফরানকে দেখেনি আয়েশ। আফরানের শরীরের পেছনের পাতলা শুকনো স্লিম শরীরের আরিয়াকে দেখার কোনো চান্স নেই, তবে অল্প স্বল্প হাতের কিছু অংশ আর নিচ থেকে একটু সালোয়ারটা দৃশ্যমান। ভাই আমার প্রচণ্ড হট, সেটা আজ চোখে পড়লো, কিন্তু তোর পিছনে গে। যেটা করতে এসছিস সেটা করে ফার্স্ট জায়গা ছাড়। আয়েশ একটু তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকিয়ে মুচকি হেসে বলল, ও ভাই আমার রোম্যান্স করছে বৃষ্টিতে ভিজে, সেটা বললেই হয়। কিন্তু তুই এত রোম্যান্টিক কবে থেকে হলি রে, সেটা বলবি? আফরানের মোটেও পছন্দ হচ্ছে না কেউ তাকে নিয়ে তার অভ্যাস নিয়ে কথা তুলছে, কিন্তু বইয়ের জন্য এইটুকু সহ্য করাই যায়, তাই চুপ থাকলো। তোকে বললাম জায়গা ছাড়তে। ভাই আমার লজ্জা পাচ্ছে নাকি? আমি তো জানতাম মেয়েরা লজ্জা পায়, এখন তো দেখছি। আফরান গম্ভীর গলায় বলল। একদম রাগানোর চেষ্টা করবি না। আয়েশ দু হাত সামনে এনে ইশারা করে স্থির থাকতে বুঝিয়ে বলল, ওকে ওকে আমি বুঝেছি। আসলে স্বামীটাকে তখন আসতে দেখছিলাম ছাদে, আর ফিরতে দেখিনি, তাই এসেছিলাম। অন্য কারো বউ নিয়ে? এইটুকু বলতেই আয়েশ বলল, সব সময় বেশি না বললে হয় না? আমি বুঝে গিয়েছি ওরা নিচেই আছে, আমি যাচ্ছি। কথাটা বলে আয়েশ নিচে নামতে নামতে এবার শব্দ করেই হাসতে হাসতে একটু জোরে বলতে লাগলো, ভাই চালিয়ে যা, তোর ছেলেকে আমার মেয়ের জন্য বরাদ্দ করে রাখলাম, শুনেছিস? সো ফাস্ট। আফরান কপাল কুঁচকায়। এদের সময় সময় নেই কিছু। কথাটা ফিস ফিস করে বলেই আরিয়াকে ছেড়ে দেয়। আরিয়া ছাড়া পেয়েই আফরানের শক্ত হাতের স্পষ্ট জায়গাগুলোতে ঘষতে লাগলো। আফরান আরিয়ার দিকে ফিরে বলল, ব্যথা পেয়েছ? আরিয়া চুপচাপ দেখে দেখে হালকাভাবে স্লাইড করে যাচ্ছে। আফরান আকস্মিক আরিয়াকে দুহাতে কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটা ধরে। আরিয়ার কাছে বিষয়টা ধোঁয়াশার মতো লাগলো, কিছুই বুঝলো না। না চাইতেও আফরানের গলা পেঁচিয়ে ধরে দুহাতে।
সেকেন্ড কয়েক পর নিজের অবস্থান বুঝে নামার জন্য ছটফট করে বলে। নামিয়ে দিন আমায়, কি করছেন? আফরান বিরক্ত হয়ে কপাল কুঁচকে আরিয়ার দিকে তাকাতেই আরিয়া একদম চুপচাপ শান্ত হয়ে রইল। লাস্ট সিঁড়ি অবধি পৌঁছে চারিদিকে একবার চোখ বুলিয়ে আবার হাঁটা ধরল। আরিয়াকে নিজের রুমে নিয়ে ডিরেক্ট ওয়াশরুমে নামিয়ে দিয়ে বলল। আমি ড্রেস এনে দিচ্ছি, ওয়েট। তারপর কাভার থেকে এক সেট জামা নিয়ে আরিয়ার সামনে ধরে। সামিরা ফ্রেশ হয়ে মাত্র রুমে এসে খাটে বসে ভেজা চেহারা মুছতে লাগলো। আরিয়ার উপর থেকে এসেছে, ভাইয়া উপরে কেন গিয়েছিল? আর ওকে আবার কিছু নিয়ে মারবে না তো? একবার দেখে আসি গিয়ে। কথাটা বলেই খাট থেকে উঠে তালেটা পাশে রেখে লম্বা চুলগুলো হাত খোপা করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে ওড়নাটা খাটের উপর থেকে হাতে নিয়ে পড়তে যাবে। তার আগেই পেছনে দরজার আওয়াজ পেয়ে তাকায়। অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটিকে এখানে হঠাৎ করে দেখে একটু ভয় পেয়ে এক কদম পিছিয়ে পড়ল। কখন আসলেন আপনি? আয়েশ দরজাটা আটকে সামিরার দিকে আসতে আসতে বলল। ওয়াশরুমে কত ঘন্টা সময় খরচ করিস বলবি? তাহলে আর এতক্ষণ ওয়েট করতে হবে না। বাট কিসব বলছেন? আয়েশ সামিরার কাছে এসে হাত থেকে ওড়না নিয়ে বলল। কানে সমস্যা আছে নাকি তোর? আয়েশের হঠাৎ আগমনে সামিরা ওড়নাটা গায়ে জড়াতেই ভুলে গিয়েছিল। স্মরণে আসলেই দু হাত ক্রস করে আয়েশকে পেছনে ফেলে ঘুরে যায়। কি করছেন? ওনাটা দিন। দরজা খুলে ওড়না না জড়িয়ে কাজ করছিস? মাথায় কি কিছু আসে নাকি নেই? সব সময় তো এমনিই চলি, কিন্তু আপনি আজ এমনভাবে এসে পড়বেন আমি কি জানতাম নাকি? আমি কি আমার কথা বলছি? যে কেউ তো আসতে পারে, তাই না? এদের রুমে আসার আগে সবাই অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে, কিন্তু আপনি হয়তো ভুলে গিয়েছেন তাই। তুই কি বলতে চাচ্ছিস যে তোর রুমে আসতে হলে আমার অনুমতি নিতে হবে? লাইক সিরিয়াসলি? হাজবেন্ড তার ওয়াইফকে দেখার হলেও পারমিশন লাগবে? শেষের কথাটার জন্য সামিরা মোটেও প্রস্তুত ছিল না যে উনি আবার কবে থেকে ওয়াইফ ভাবতে শুরু করেছে ওরে। আয়েশ পেছন থেকেই ওনাটা সামিরার গলায় ঝুলিয়ে দিয়ে হঠাৎই সামিরার দুঘাতে হাত রেখে আস্তে করে আয়নার দিকে ঘুরিয়ে সেখানে চোখ রেখে সামিরার চঞ্চলতা জড়ানো মুখখানায় তাকিয়ে মৃদু হাসল। সামিরা উপর দিকে তাকাতেই আয়নাতে তাকাতেই আয়েশের চোখাচোখি হলো। চার দৃষ্টি একত্র হতে সামিরার সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। আয়েশ আবারও হাসল। সামিরার শরীরে হালকা কম্পন সৃষ্টি হয়। কি করবে বুঝতে পারছে না। আয়েশ এবার কাঁধ থেকে হাত সরিয়ে বলল। কি হয়েছে? এখন এদিকে তাকা। সামিরা এবার সামনেই ফিরছে না। কেন যেন আজ খুব লজ্জাবতী নামক জিনিসটা নিজের পাশে বসাতে যাচ্ছে, কিন্তু হঠাৎ এত লজ্জা কেন হচ্ছে তার সেটা জানা নেই। তবে এই মুহূর্তে আয়ুষের দিকে তাকাতে পারবে না, শুধু এটাই জানে। আয়ুষ সামিরার অবস্থা বুঝে ইচ্ছে করি আর একটু লজ্জায় ফেলতে বলল। শুনেছি বউদের লজ্জা ভাঙাতে পারে একমাত্র হাজবেন্ডরাই। আমিও ভাবছি বুঝলি, তোর লজ্জাটা একটু। কথাটা বলতেই সামিরার সঙ্গে সঙ্গে সামনে ফিরে আয়ুষের মুখের উপর চেপে ধরে বলল। সবসময় আপনি এসব কথা বলেন কেন? ইচ্ছে করেই বলেন তাই না? দেখুন আমি একটু উপরে যাব, আপনার কথা শোনার মতো এখন সময় নেই, ইচ্ছেও নেই। আর এসব কেমন কথা আয়ুষ সামিরার হাতটা মুখ থেকে সরিয়ে দিয়ে বলল। ভেবেছিলাম তোর লজ্জা আসে, এখন তো দেখছি লজ্জাটাও নেই তোর মাঝে। সামিরা বিরক্ত হয়ে বলল। বাজে কথা বন্ধ করুন। আমি কার সাথে কি করলাম, কখন করলাম? আজব তো। ভুল বলেছি না কি? না হলে মেয়ে হয়ে ছেলেদের শরীরে কিভাবে হাত দিস? এই তো মাত্র আমার সাথে জোড়াজুড়ি করছিলে। আপনার সাথে কথা বলেই লাভ নেই। কথাটা বলে ওনাটা ভালো করে গলায় জড়িয়ে বলল। আমি উপরে যাচ্ছি, আপনি এখন যেতে পারেন। আরও হয়তো এখনো উপরেই আছে। ওহ, আরিয়ার জন্য উপরে যাচ্ছিস? ওরা তো এখন রোম্যান্স করতে ব্যস্ত। তোর ওদের রোম্যান্স দেখতে আগ্রহী? কী কারণেই যাচ্ছিস? ছি, আপনার দেখছি একটু বুদ্ধিও। কথা শেষ করার আগেই আয়ুষ সামিরার কোমর জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলতে লাগলো। শামু দেখো, আমি সত্যি সরি। ইচ্ছে করে তোকে আঘাত দিতে চাইনি, ট্রাস্ট মি। তোকে আমি কখনো নিজের সবটা জুড়ে জড়িয়ে নিয়েছি সেটা বলতে পারবো না। তবে প্রথমে একটু রাগ ছিল, কিন্তু তোর প্রতি নয়, সেটা বিয়েটার প্রতি। কখন তোকে ভালো লাগতে শুরু করেছে আমি জানি না,
এই মুহূর্তে শুধু ভালো লাগা নয় শামু, ভালোবাসি আমি আমার স্ত্রীকে, থাকতে চাই তার সাথে। তোর প্রতিটা মুহূর্তের আঘাতের শাস্তি হিসাবে আমাকে যা করতে বলবি বা যা কিছু শাস্তি দিবি সবটা মেনে নিব। একবার বল শুধু, এটার বিনিময়ে আমাকে মাফ করে দিবি? যত কঠিন হোক সেটা আমি করব। কথাগুলো একসাথে বলে আয়ুষ থামল। চেহারায় আক্ষেপের ছাপ স্পষ্ট, অনুভূতির দোল খাচ্ছে হৃদয়ে। চোখে শীতলতায় ঘেরা সামিরা যেন কোনো ঘোরের মধ্যে আছেন। শুধু আয়ুষের দিকে পদক্ষীণ তাকিয়ে রইল, মনে মনে বলল, এগুলো কি উনি কি বললেন নাকি ভুল শুনলাম? সামিরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ুষ সামিরার ঠোঁটের উপর হালকা শুকনো চুমুর পরশ এঁকে দিয়ে কোমল কণ্ঠে বলল, সত্যি বললাম, আমাকে না বলে কেন চলে গিয়েছিলি? একবার বলতে পারতিস বুঝিয়ে, তাই না? যাওয়ার পর কতটা ডিপ্রেশনে ছিলাম তোর ধারণা আছে? কখনো খোঁজ নিয়েছিস? অথচ বলছিস তুই ভালোবাসিস আমায়। বলিসনি সেদিন আমি তোর প্রিয় মানুষ? সামিরা আনমনে বলল, এখন বললাম। সেদিন বাবা যখন অসুস্থ হয়েছিল এসেছিলি, বলেছিলি প্রিয় মানুষের দেওয়া অল্প আঘাতগুলো আমাকে মনে হচ্ছে তোর কাছে। সামিরা নিশ্চুপ। আমি ভেবেছিলাম হঠাৎ বিয়েটা তুইও মানতে পারিসনি, কিন্তু আমি ভুল ছিলাম। যখন দেখলাম তুই বাড়ি থেকে সত্যি চলে গিয়েছিলি, বুঝে গিয়েছিলাম সবটা। তোর ভিতরে অপ্রকাশিত অনুভূতিগুলো আমার মতোই ছিল। সামিরা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু বলা হয়নি, অথচ সবকিছু নিজেই বুঝে নিয়েছে আয়ুষ। বিষয়টা সত্যি খুব বিস্মিত করার মতোই ছিল। আচ্ছা, উনি সত্যি বলছেন এগুলো? আয়ুষ সামিরার নীরবতা দেখে নিম্ন গলায় বলল, মিথ্যে নয়, কিছু শামু সত্যি বলছি। সামিরা যেন আরেকটু হতভম্ব হয়। কিছু তো বল, যে কোনো শাস্তি দে, মেনে নিব নির্দ্বিধায়। সামিরা আবার নিজেকে ভাবনা থেকে ফিরিয়ে এনে আয়ুষের থেকে চোখ ফিরিয়ে ছোটার জন্য কাচুমাচু করা শুরু করে দিল। শাস্তি দিয়ে নিজের কাছে নিবি, নয়তো এভাবেই থাকবো, ছাড়বো না। আমি বুঝে গিয়েছি দূরত্বটা দিয়ে সম্পর্ক ঠিক করা যাবে না, বাট আমি তোর সাথে সম্পর্কটা ঠিক করতে চাই। সামিরা কি বলবে তার জানা নেই। এই মুহূর্তে তার মুখ থেকে একটা শব্দ বের হবে না। এই লোকটা কি কিছু বুঝতে পারছে না? বল কি করতে হবে, তারপর ক্ষমা করবে? সামিরার হার্টবিটের আওয়াজ যেন বেরিয়ে চলেছে প্রতি মুহূর্তে। লোকটাকে কিভাবে বোঝাবে তার নিঃশ্বাস আটকে আসে? সবটা যে হঠাৎ করেই নিতে পারছে না। আয়েশও এদিকে ছাড়ছেই না। সব কথার এক কথা, সম্পর্ক স্বাভাবিক যতক্ষণ না হবে ততক্ষণ এভাবেই থাকবে। মিনিট কয়েক পর সামিরা ব্যর্থ হয়েই বলে উঠল, বলছি আমি কিন্তু আগের ছাড়ুন। ও আগে বল তারপর। আরে বুঝতেছেন না কেন আমাকে? চুপ। কে বললো বুঝতেছি না? তোর হার্টবিট পুরো 100 হয়ে আসে, বেশ বুঝতেছি। পিওর ভার্জিন বউ পাইছি, এমন তো হবেই। যার শরীরে আমার ছোঁয়া প্রথম হয়েছে, তার শেষটাও আমার হবে। করবেন আপনি? তাহলে বল, শাস্তি কি নিব নাকি দিব? আজব তো, কি শাস্তি দিব আমি? প্রয়োজন নেই। আর তাহলে বল, প্রথমে সব কিছু ভুলে যাবি? আপনি এমন কেন? ছাড়ুন বলছি, যেতে দিন। তুই শাস্তি না দিলে কিন্তু আমি তোকে শাস্তি দিব। কোনটা চাস? এখনো কি শাস্তি দেব? নিজের প্রিয় মানুষটি যখন নিজের সব অনুভূতি প্রকাশ করে ক্ষমা চায়, তার প্রতি কি আর অভিযোগ থাকে? থাকে না তো। কেন বুঝতেছেন না উনি? বলছিস না কেন? নয়তো কিন্তু আমি শাস্তি দিব, কথাটা মাথায় আছে? সামিরা কোনো কিছু না ভেবেই বলে দেয়, ঠিক আছে, আপনি শাস্তি দেবেন। এখন ছাড়ুন আমাকে। আমি কোনো শাস্তি দিতে পারবো না। আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। আয়ুষ মৃদু হেসে বলল, ভেবে বলছিস তো? এভাবে ভাবার কি আছে? বলেছি যখন সেটাই। আয়ুষ এবার সামিরাকে ছেড়ে দিয়ে বলে, ঠিক আছে, আমার শাস্তিটা আজ না হয় জমা রাখলাম নিজের কাছে, সময় মতো ঠিক দিয়ে দিব। আয়েশের কথা শেষ হতে দেরি হলেও সামিরার রুম থেকে হাওয়া হতে দেরি লাগলো না। এক দৌড়ে দরজা বেরোয়। আয়ুষ সামিরার যাওয়ার দিকে তাকিয়ে স্মিত হাসে। আরিয়া শাওয়ার নিয়ে বের হয়ে চেঞ্জ করে একটু হালকা পরিপাটি হলো। তবে এই মুহূর্তে তার আগের থেকে হলেও মনটা হালকা হয়েছে। ওনার সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে হচ্ছে ভীষণ। কাল ছেলে পক্ষ আসবে চাচা যান বলল, কিন্তু এটা তো থামাতে হবে। আচ্ছা সত্যি ওনার রাগ ভেঙেছে তো, নাকি কান্না থামানোর জন্য শুধু এমনটা করেছিল? যেমনটা সেদিন শুধু আমার জীবন বাঁচাতে সেখানে গিয়েছিল, অথচ আসার পর আর কথা বলেনি। কথাটা ভাবার মাঝেই আকস্মিক কারো খাটে ওঠার শব্দ পেয়ে পেছনে তাকাবো,
তখনই কেউ পেছন থেকে জড়িয়ে ধরে। আমি আকস্মিক ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠি, কে আপনি? বলেই আবার নিজের মুখ নিজেই চেপে ধরি, কারণ এই স্পর্শটা আমার পরিচিত, খুব পরিচিত। একবার নয়, 1000 বার এই শরীরে ছোঁয়া লেগেছে আমার শরীরে। এই আরাম প্রিয় উষ্ণতা বক্ষের ঘ্রাণ কি ভোলা যায়? শতবার যেখানে লজ্জায় মুখ লুকিয়েছি, কিন্তু এগুলো ভাবার মধ্যেই আমার ভয় হলো নতুন কোনো শাস্তি না আবার দেয়। তখন এভাবে বলার পরেও বৃষ্টিতে ভেজার কারণে না আবার কোনো শাস্তি দেয়। উফ আল্লাহ! আফরানের শরীরের গরম তাপ আরিয়ার শরীর স্পর্শ করে। এটা জ্বরের কারণে নয়, বৃষ্টিতে ভেজার পর সাধারণত শরীর হালকা গরম হয় সবারই। আরিয়ার পেট আফরানের বক্ষ স্পর্শ করে। মনে হয় শাওয়ারটা মাত্র সেরি, শার্টটা কোনো রকমে পরে এসেছে, কারণ সবগুলো বোতামও এখনও লাগানো হয়নি। দুজনের নীরবতায় এভাবেই কিছুক্ষণ কাটে। আরিয়ার কাঁধে আফরান চিবুক রেখে চোখ বন্ধ করে আছে। আরিয়াও আফরানের বুকে এভাবেই পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে চুপ করে আছে। হ্যাঁ, সত্যিই খুব প্রশান্তময় এই উপভোগ। এই স্থান বড়ই শান্তিপ্রিয়। নীরবতা কাটিয়ে আফরান কোমল কণ্ঠে বলল। খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে? আরিয়া এবার চোখ খুলে আফরানের থেকে নিজেকে ছাড়িয়ে সামনে ফিরতে চাইল, কিন্তু আফরান এভাবেই শক্ত করে ধরে আছে। আরিয়াকে ফিরতে দিল না। আরিয়া বুঝলো আফরান এভাবেই থাকতে চাচ্ছে, তাই বাড়াবাড়ি করল না। আফরান শান্ত গলায় বলল, খুব বেশি বকে দিয়েছে? অনেক কষ্ট পেয়েছ? আরিয়া কিছু বলল না। উত্তর দাও। আরিয়ার চোখে জল ছলছল করে ওঠে, কিন্তু স্থান বেরোয় না জল। কথা বলো। আরিয়া চোখ মুছে বলল, আপনি খুব বাজেভাবে সবার সামনে অপমান করেছেন, মিথ্যে বলেছেন আপনি। আফরান এবার আরিয়াকে ছেড়ে দিয়ে নিজের দিকে ফিরিয়ে কপাল কুঁচকে আরিয়ার গালে আলতোভাবে দুহাত রেখে বলল, তুমি আমার থেকে 3 বছরের দূরে থেকেছ, যার প্রতিটা মুহূর্ত হিসেব করে দেখো, তোমার দুদিনের থেকে কত হাজার গুণ বেশি হয়। আরিয়া এবার আফরানের চোখে চোখ রাখে। আরিয়ার গাল থেকে হাত সরিয়ে চোখ থেকে চোখ অন্যদিকে ফিরিয়ে বলল, এভাবে তাকাচ্ছ কেন? মিথ্যে বলেছে? দেখো, আমার থেকে দূরে গিয়ে তুমি মোটেও ঠিক করনি। যদি আমি পারতাম, এই 3 বছরের প্রতিটা মুহূর্তে তোমাকে বাজেভাবে ফিরিয়ে দিতাম, কিন্তু কিন্তু পারবেন না, তাই তো আমি জানি, কারণ আপনি ভালোবাসেন আমায়। আফরান এবার কপাল কুঁচকে গলা চেঞ্জ করে বলল, তোকে কে বলেছে আমি বলেছি ভালোবাসি? আর এসব আজকে ভালোবাসে বলতে কি বোঝাতে চাচ্ছিস? একদম মিথ্যে কথা বলবেন না আপনি। তাহলে বিয়ে কেন করেছেন? আফরান এবার আরিয়ার থেকে একটু দূরে সরে গিয়ে মৃদু হাসি ঠোঁটের কোণে লুকিয়ে নীরট গলায় বলল, ফালতু কথা ছাড়, তোকে আমি কেন বিয়ে করতে যাব? আফরানের মুখের রিয়াকশনের অবস্থা দেখে আরিয়ার বেশ মজার মনে হলো। ঠোঁট কামড়ে হাসি লুকানোর বৃথার চেষ্টা নিয়ে বলল, তাহলে এমন করে আমার কাছেই কেন আসেন বারবার? আফরান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কাছে আসার জন্য কি বিয়ে করা লাগে নাকি? আশ্চর্য। বলে ঠোঁটের এক সাইড একটু বাঁকালো। তার মানে কি আমি পরপুরুষের সাথে এভাবে এমনভাবে মেলামেশা করছি? আরিয়ার কথাটা শুনে আফরানের মুহূর্তে চেঞ্জ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চোখ দুটি লাল হয়ে আসলো। ঘাটটা একবার দুদিকে ঘুরিয়ে চাপা সরে দাঁতে দাঁত চেপে আরিয়ার কাছে এসে বাগালে এক হাতে চেপে শক্ত হাতে ধরে বলতে লাগলো, মুডটা নষ্ট করিস না, নয়তো তোর জন্য ভালো হবে না। শোন, এই সম্পর্কের মাঝে আই মিন ইউ অ্যান্ড মি, এই দুটো শব্দের মাঝে ম্যারেজ শব্দটা কিছুতেই বাধা হতে পারে না। বিয়ে করলে তুই আমার, না করলেও আমার। তোকে আমার কাছে থাকতে হবে, বুঝলে কি বললাম? এই দুটো শব্দ কোনো কিছুর জন্য আলাদা হতে পারে না। সো টু ওয়ার্ল্ড ইজ টু ওয়ার্ড। তৃতীয় কোনো কারণে যদি এটাকে আলাদা হতে হয়, তবে তৃতীয় জিনিসটাকে আমি মানি না। আর পরপুরুষ শব্দটা আমি ছাড়া পৃথিবীর সব পুরুষের পাশে বসাবে, ওকে? কথাগুলো একটানা বলে থামলো আফরান। আরিয়া ভাবতেও পারেনি এই হাসি মাখা সুন্দর মুহূর্তটা এভাবে নষ্ট হয়ে যাবে একটা কথার কারণে। সে তো এমনিতেই বলেছে। আফরানকে আবারও ভয়ানক মনে হচ্ছে, শরীরটা হালকা ঘামছে। আফরান আবারও বলতে শুরু করলো, পৃথিবীতে যতদিন আমি থাকবো ততদিন তোকেও থাকতে হবে, কিন্তু তুই নেই মানে পৃথিবীটা ধ্বংসাত্মক হয়ে উঠবে। আরও মাথায় ঢুকিয়ে নে ভালোভাবে। নেক্সট টাইম আমার আর তোর মাঝে অন্য কিছু নিয়ে আসলে সে জিনিসটাই মুছে ফেলব। এমন কোনো জিনিস নেই যেটার কারণে আমার আর তোর বচল আটকে থাকবে। মাইন্ডেড, লাস্ট বার বলে দিলাম। কথাগুলো বলে আরিয়ার গা থেকে হাত সরালো।
আরিয়ার শরীরের কাঁপুনি প্রতি মুহূর্তে বাড়ছে ভয়ের কারণে। এতক্ষণ আফরানের হাত আরিয়ার যেই গাল চেপে ধরেছিল জায়গাটাতে পুরো 4টে আঙ্গুল বসে গেছে, লাল হয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আফরান সেদিকে তোয়াক্কা না করে খাট থেকে নেমে পাশ থেকে 1 গ্লাস পানি মুখে দিয়ে একটু পান করে আরিয়ার দিকে ধরল। আরিয়া 1 সেকেন্ডও দেরি না করে আফরানের হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে একশ্বাসে গিলল সবটা পানি। হাতের কম্পনের ফলে গ্লাসটা পর্যন্ত কাঁপছে। কিভাবে একটা মানুষ এতটা ওভার রিয়েক্ট করতে পারে সামান্যতে? আফরান আরিয়ার হাত থেকে গ্লাসটা নিয়ে জায়গাতে রেখে ফার্স্ট এড বক্সটার থেকে ছোট্ট একটা পানি জাতীয় ঔষধ এনে একটু হাতে নিয়ে আবার আগের জায়গাতে এসে আরিয়ার পাশে বসে সেটা গালের ব্যথাতুর জায়গাতে স্লাইড করে লাগিয়ে দিতে লাগলো। আরিয়া একবার ঢোক গিলে এই সাইকো লোকটার কাজ দেখছে শুধু। ওষুধ লাগানো শেষ করে আফরান বিরক্ত কণ্ঠ নিয়ে আরিয়াকে বলল, শুধু শুধু কেন মাথা গরম করে দিস? আরিয়া নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে অভিমানী কণ্ঠে বলল, কি এমন বলেছি আমি? এভাবে রিয়াক্ট করার কি ছিল? আফরান কথা না বাড়িয়ে আরিয়ার গলার নিচ থেকে চুলে হাত রেখে আলতোভাবে ছুঁয়ে কপালে পরশ এঁকে দিয়ে বলল, আমি জানি না আমি কি করেছি, শুধু জানি তোমাকে আমার কাছেই থাকতে হবে। এর মাঝে অন্য কিছু নিয়ে আসবে না। তোমার মুখে আমি পরপুরুষ শব্দটা আমার ভেতরে হিংস্রতা নিয়ে এসেছিল, বুঝবে না তুমি? কথাটা শেষ করে আরিয়াকে কোলে তুলে নিয়ে দুহাতে জড়িয়ে ধরে কাঁধের থুতনি রাখে আফরান। আমি এখন আগের মতো ছোট নেই ভাইয়া। আফরান আরিয়ার গালে নিজ গাল মিশিয়ে বলল, শেষের ভাইয়া শব্দটা বাদ দিবি? আর তুই ছোট নাকি বড় হয়েছিস সেটা আমি বুঝবো, তোকে বলতে হবে? আরিয়া মুচকি হেসে বলল, কেন বলে কি হবে? আর তাছাড়া কি বলে ডাকবো? সেটা তুই ঠিক করবি, আমি কি জানি। কিন্তু ওটা একদম মুখে নিবি না। মনে নেই সে প্রথম দিনের থাপ্পড়ের কথা? আবার খেতে চাস? ঠিক বুঝলাম না, কিসের কথা বললেন? এখানে যখন এসেছিলি ভাই ডাকার কারণে মার খেয়েছিলি প্রথম। কথাটা বলেই আফরান একটু হালকা শব্দে হাসল। আরিয়া একটু অবাক হয়। উনি এমন করে হাসতেও পারেন? কি সুন্দর না সেই হাসির আওয়াজ। কথাটা ভেবে নিজেও মুচকি হাসল। একটু আগের সবটা নিমিষেই যেন দুজনের দূরত্বটা স্বাভাবিক করে দিল। একটা কথা জিজ্ঞেস করব? আফরান আরিয়াকে আরেকটু ভালোভাবে নিজের সাথে মিশিয়ে বলল, বলো। আপনি আমাকে কখন থেকে ভালোবাসেন? সত্যি বলবেন, একদম মিথ্যে বলবেন না কিন্তু। আফরান আরিয়ার গালে ঠোঁট ছুঁয়ে বলল, হঠাৎ এটা কেন মনে হলো? কেনই বা হবে না? এ বাড়িতে প্রথম আসার পর আমাকে শুধু শুধু মেরেছেন, এমনকি আমাকে রক্তাক্ত পর্যন্ত করেছেন। শরীরে ব্লেডের দাগগুলো এখনো প্রকাশিত। তারপর আপনি বিদেশ চলে গেলেন, আবার 4 বছর পর ফিরে এসে হঠাৎ করে কাছে আসছেন, নিজেই বকাঝকা করছেন, নিজেই যত্ন নিয়েছেন। এসব কিছুর ভিত্তিতে কি আমার মনে এই প্রশ্নটুকু জাগতে পারে না? আফরান আরিয়ার ছোট হাতখানা নিজের হাতে নিয়ে স্লাইড করতে করতে বলল, তা তো অবশ্যই হতে পারে, কিন্তু উত্তর দেওয়াটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি। প্লিজ প্লিজ বলুন না। স্মিত হেসে আফরান বলল, আমি তোকে ভালোবাসি না। আফরানের মুখ থেকে কথাটা শুনে আরিয়া একটু নাখোশ হয়ে নিজের হাতটা আফরানের হাত থেকে সরিয়ে দিয়ে বলল, আমি যাবো, ছেড়ে দিন আমায়। আফরান এবার আস্তে পিষ্টে জড়িয়ে নিয়ে আবারও আরিয়ার হাতটা নিজের হাতে বদ্ধ করে কাঁধের সাইডের চুলগুলোতে নিজেকে আড়াল করে বলল, রাগ করেছ? দেখো আরো, আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসা চাইলেই পাওয়া যায় না। ভালোবাসতে অনেক মহৎ হতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। আমি এসব কিছু এখন আর পারবো না তোমার জন্য, যেমনটা আর 15 বছর আগে হয়েছে। আপনি কি আমায় একটু বুঝিয়ে বলতে পারবেন? সব সময় আপনার কথার আমার বুঝতে অসুবিধা হয়। তোমার বয়স যখন 5 থেকে 6 বছর, তখন থেকে তুমি আমাকে প্রচণ্ড জ্বালাতন করতে। তোমার আম্মুর চেয়ে আমার কাছেই তুমি থাকতে ভালোবাসতে। কিন্তু এমন করেই কখন তোমার প্রতি আলাদা ফিলিংস সৃষ্টি হয়েছে আমি জানি না আরও। তাই তোমার থেকে দূরে থাকার চেষ্টা করতাম, কারণ তুমি ছোট হলেও আমার অনুভূতিগুলো মানতে নারাজ ছিল। এদিকে বিবেকের কাছে পিছিয়ে ছিলাম। যখন তোমার বয়স 7 থেকে 8, তখন আমার মা বাবা এখানে এসেছিল। অথচ আমি তোমার জন্য আসতে চাচ্ছিলাম না, কিন্তু আমাকে তুমি একবারের জন্য সেদিন নিষেধ করোনি। অথচ আমি তোমার থেকে আবদারের আশা করেছিলাম, কিন্তু তুমি সেটাও করোনি। তাই আমিও সেদিন বিবেকের কাছে নত স্বীকার করে নিজেকে বুঝিয়েছিলাম।
কাছে থাকলেই ভালোবাসা হয় না, দূর থেকেও ভালোবাসা যায়। তখন আমার বয়স হিসেবে যেটুকু বুঝেছিলাম সেটাই করেছিলাম। আমি ভেবেছিলাম আসার পর এসব ভুলে যাব, তাছাড়া এটা তো অসম্ভব। তুমি আমার চেয়ে অনেকটা ছোট, কিন্তু আসার পর বুঝলাম আমার জন্য তোমাকে না দেখে থাকাটা মারাত্মক বিচ্ছেদময় যন্ত্রণার চেয়েও বেশি ছিল। তার কিছুদিন পর মা আমাদের ছেড়ে চলে যান, যেটা আমার জন্য কতটা অসহায়তা ছিল বোঝাতে পারবো না তোমাকে আমি। অতঃপর বুঝলাম স্যাক্রিফাইস জিনিসটা আমার সাথে যায় না, তাই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করলাম। যেমনভাবে থাকলে দুর্বলতা নামক কোনো কিছু থাকবে না। গুছিয়ে নিলাম নিজেকে, কিন্তু হতে দিলে কোথায়? আবার ব্যাক করলে আমার কাছে। কিন্তু ততদিনে তোমার প্রতি আমার ভেতরে হিংস্রতার সৃষ্টি হয়, প্রচণ্ড অরাজকতার সৃষ্টি হয়। তোমাকে নিয়ে আমার ভেতরে তোমাকে দেখার ইচ্ছেও হতো না, কিন্তু নিজেকে কন্ট্রোল করা এতটাও সহজ ছিল না আমার। কিন্তু এই তীব্র ঘৃণার মাঝেও তোমার প্রতি বিশালতা কাজ করত। আমি সেটা জানি না কিভাবে। তোমার শরীরে আমি এমনভাবে আঘাত করতে চাইনি, ট্রাস্ট মি। সেদিন রাতে তোমরা ছাদে বসে কথা বলছিলে, মনে আছে? নবেলের হাত তোমার জামা স্পর্শ করেছে কয়েকবার, এমনকি তোমার হাত ছুঁয়ে ছুঁয়েছিলে। আমার কি হয়েছিল জানি না, নিজেকে আটকাতে পারিনি তোমাকে আঘাত করা থেকে। তারপর আমি বুঝলাম যতই কাছে থাকবো তোমার প্রতি বিক্ষোভ থাকবে। কখনো আবার না চাইতেও আঘাত দিয়ে ফেলবো, যেটার জন্য নিজে আফসোস করবো। তার জন্য দেশ ছেড়েছিলাম, বাট সেটাও আমার জন্য বহন করা কষ্টসাধ্য হলো। আমি বুঝে নিয়েছিলাম তুমি ছাড়া আমার অস্তিত্ব আমি টিকিয়ে রাখতে পারবো না। তখনই ভেবে নিয়েছিলাম এবার ভালোবাসা নয়, যেভাবে রাখলে তুমি থাকতে বাধ্য হবে ঠিক সেভাবেই আমি তোমাকে রাখবো, শুধুমাত্র আমার কাছে। তারপর আর কি বলবো, এই যে এখন তোমার কাছে আছে, তুমি আমার কাছে আছো। এর চেয়ে বেশি শান্তিময় প্রহর আমার জীবনে কখনো আসেনি, সত্যি বলছি। কথাগুলো একসাথে আস্তে ধীরে শেষ করে আফরান আবারও আরিয়ার চুলের থেকে ঠিক কানের একটু নিচ বরাবর ঘাড়ের চুমু খেল। আর কিছু জানতে চাও? আরিয়া এখনো নিশ্চুপ। কি হলো বলো? আরিয়া নীরবতা কাটল না। আফরান এবার কপাল কুঁচকে পেট থেকে হাত সরিয়ে নিজের দিকে ফিরাতে ফিরাতে বলল, কি হয়েছে, কথা বলছে না কেন? কথাটা বলেই আফরান একটু অবাক হয়। আরিয়া কাছে গাল পেরিয়ে বুকের ওপর চোখের জল এক হচ্ছে। আফরান তড়িৎ কণ্ঠে বলতে লাগলো, হে, এখন আবার কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি কিছু করেছি? কিন্তু এখন তো কিছু। কথা শেষ করতে দিল না আরিয়া। হঠাৎই আফরানের বুকের উপর ডান হাতের তালু দিয়ে থাপড়িয়ে বলতে লাগলো, এই ছিল আপনার মনে? এটুকু বলে আবারও আরেকবার আফরানের বুকে হাতে আঘাত করে বলল, এই ছিল আপনার মনে? আগে কেন বলেননি আমায়? আমি তো এতটাও অবুঝ ছিলাম না, বুঝি বলে অবশ্যই বুঝতাম। এইটুকু বলে আবারও আরেকবার আঘাত করে বলল, এতগুলো বছর ধরে তীব্র প্রণয় বুকে একে একাই বয়ে গেছেন, অথচ আমি কিছুই জানি না। আফরান আশ্চর্য হয়ে বলল, আরে কি হয়েছে এমন? এইটুকু বলতেই আরিয়া আফরানকে ধমকিয়ে বলল, চুপ, একদম চুপ, একটা কথাও বলবেন না আপনি আজ। আপনাকে আমার আজ খুব করে। কথা শেষ না করে আফরানের বুকে দু হাতে কিলঘুষি দিতে লাগলো। আপনি খুব বাজে মিস্টার মাফিয়া, সত্যি খুব বাজে আপনি। অথচ আমি কিনা এত বছর ভেবে এসেছি আপনি আমার ভয় দেখিয়েছিলেন, আর আমি চাচাজানকে মিথ্যে বলে আপনাকে মার খাইয়েছি বলে আপনি আমার উপর রাগ করেছিলেন। কথাগুলো বলছে অথচ আরিয়ার চোখ ভিজে জল গড়াচ্ছে আপনা আপনি। আফরান আরিয়ার শেষ কথাটা শুনে আকস্মিকভাবে প্রায় অনেকটাই আওয়াজ করে হাসতে লাগলো। আরিয়ার দু হাত নিজের বুকের উপর থেকে শক্ত হাতে ধরে বলল, কি বললি? লাইক সিরিয়াসলি? আমি একটা বাচ্চা মেয়ের মিথ্যে কথার উপর রাগ করে তাকে এমন করে মারবো? ইটস সো ফানি জোক আরু। আফরান কথাগুলো আলাদা আলাদা করে বলে কিছুটা চোখ বন্ধ করেই হাসতে লাগলো। আরিয়া এবার ভ্রু কুঁচকে আফরানের হাত থেকে নিজের হাত ছুটিয়ে বলতে লাগলো, একদম মজা নেবেন না বলে দিলাম আমায় নিয়ে। আফরানের হাসির মাত্রা যেন তীব্র থেকে তীব্র হচ্ছে। আরিয়ার কাছে বিষয়টা মোটেও পছন্দ হচ্ছে না। কেউ তাকে নিয়ে এভাবে হেসে যাচ্ছে, তাই আফরানের মুখের ওপর নিজের হাত চেপে ধরে বলে, চুপ করুন। আরিয়ার ছোট হাতখানা দিয়ে কি আর আফরানের এই আশ্চর্যজনক হঠাৎ হাসির রেখা বন্ধ হয়ে যাবে? উল্টে আরিয়ার হাত মুখের ওপর থেকে সরিয়ে হাসির মাঝেই হাতে চুমো বসিয়ে দিয়ে আবারও হাসতে লাগলো।
আরিয়ার কাছে অপমানজনক মনে হচ্ছে বিষয়টা। এভাবে হাসার কি আছে আজব তো, আমি ছোট ছিলাম তখন, আমি কি জানতাম না কি এত সব? উনি কি কখনো বলেছে? বলেনি তো, তাহলে এভাবে হাসার কি আছে এখানে? এবার আরও এক হাতে আফরানের মাথার পেছনে হাত রেখে ডান হাতে মুখ চেপে ধরে বলল, আর একটু যদি এমন করে হাসেন তবে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি।